হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস 12 সেমিস্টার 4-এর লাস্ট যে পোয়েম রয়েছে, দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস। এই কবিতাটি যেহেতু অনেক রকম রেফারেন্স এই কবিতার মধ্যে রয়েছে, সেই জন্যে এই কবিতার বিভিন্ন অংশকে বোঝার সুবিধার জন্যে আমি তোমাদের জন্য আরও একটি পিডিএফ রাখছি, যেটায় টেক্সটের পাশাপাশি যে সমস্ত অ্যানোটেশন পার্টগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে কবিতা পড়ার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো, এবং তার বাংলাও থাকবে, দুটোই আমি পড়ে দেবো। তাই আমরা কবিতাটাকে শুরু করি। এই কবিতায় তোমরা দেখতে পাবে যে তোমাদের টেক্সট বই আমি দেখিয়ে দেবো, কিন্তু তোমরা তোমাদের টেক্সট বইটাকে হাতের কাছে রাখলে দেখতে পাবে যেটা নতুন টেক্সট বই ক্লাস 11-এ এখন যেটা দেয়া হয়েছে, সেই অনুযায়ী অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাবাউট দ্য পোয়েম, প্রত্যেকটা অংশের একদিকে থাকবে ইংলিশ অরিজিনালটা এবং অন্যদিকে থাকবে তার বাংলাটা, যাতে করে তোমাদের পক্ষে বোঝার সুবিধা হয় কবিতার ভাষা এবং অন্যান্য সব কিছু। তাই যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখো, দ্য গ্রিন হাউস এফেক্ট, এই যে পাশে আমি নাম্বারিং করেছি 1, এইগুলো সবই রেফারেন্সের জন্য করা। তা আমরা দেখে নিই গ্রিন হাউস বলতে কি বোঝানো হচ্ছে। দেখো এইখানে অ্যানোটেশন, এখানে দেখো যে বিফোর নোয়িং অ্যাবাউট গ্রিন হাউস এফেক্ট উই শুড নো অ্যাবাউট হোয়াট গ্রিন হাউস ইজ। এ গ্রিন হাউস ইজ অ্যাকচুয়ালি এ হাউস মেড অফ গ্লাস. Such structures help in trapping the heat of the sun. The houses are used to grow plants, particularly where the temperature is very low. Some gases in the earth's atmosphere trap the heat of the sun. When radiations from the sun are absorbed by these gases and hence are not reflected back into the space. টোটাল যে জিনিসটা আছে সেটা আমি বাংলায় তোমাদের বলে দিচ্ছি, কারণ ইংলিশ বাংলা করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। দেখো, গ্রিন হাউস প্রভাব সম্পর্কে জানার আগে আমাদের জানা দরকার গ্রিন হাউস কি। গ্রিন হাউস আসলে একটি কাঁচের তৈরি ঘর। এই ধরনের নির্মাণ সূর্যের তাপ আটকে রাখতে সাহায্য করে। এই ঘরগুলি বিশেষ করে এমন স্থানগুলিতে উদ্ভিদ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় যেখানে তাপমাত্রা খুব কম থাকে। পৃথিবীর বায়ুমণ্ডলে কিছু গ্যাস সূর্যের তাপ আটকে রাখে। যখন সূর্যের রশ্মি এই গ্যাসের দ্বারা শোষিত হয় তখন রশ্মি মহাকাশে ফিরে যেতে পারে না, ফলে পৃথিবীর উষ্ণতা বাড়ে। যেমনভাবে কাঁচের ঘর তার ভিতরে তাপ ধরে রাখে, তেমনি পৃথিবীর বায়ুমণ্ডলও সূর্যের তাপ আটকে রেখে উষ্ণতা বাড়ায়। গ্রিনহাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প ও ওজোন কাঁচের ছাদের মতো কাজ করে। এই পুরো বিষয়টাকে গ্রিনহাউস এফেক্ট বলা হয়। এবার আমরা আসছি অ্যাবাউট দ্য পোয়েট। কার্ল ডেনিস, বর্ন সেপ্টেম্বর 17, 1939, ইনি জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন ইন সেন্ট লুইস, মিসৌরি সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। ডেনিসেস ওয়ার্ক ইজ নোন ফর ইটস কোয়াইট ইন্টেলিজেন্স, মেডিটেটিভ বেন্ড অ্যান্ড honest exploration of the times and trials of a certain segment of the American middle class. ডেনিসের রচনা নীরব বুদ্ধিমত্তা, ভাবনাপ্রবণ মনোভাব এবং আমেরিকান মধ্যবিত্তের এক বিশেষ অংশের সময় ও সংকটের সৎ অনুসন্ধান প্রকাশ পায় বা প্রকাশ করে। Denis's work stands out for its consistent ability to shape everyday speech pattern into a casually regular pentameter line. ডেনিস প্রাত্যহিক কথাবার্তার ধরনকে স্বাভাবিকভাবে নিয়মিত পেন্টামিটার লাইনে রূপান্তর করার ধারাবাহিক দক্ষতার জন্য পরিচিত। ডেনিস হ্যাজ অলসো পাবলিশড এ বুক অফ ক্রিটিসিজম, পোয়েট্রি অ্যাজ পারসুয়েশন, 2001-এ প্রকাশিত হয়েছিল। ডেনিস এই নামে একটি সমালোচনাধর্মী গ্রন্থ প্রকাশ করেছেন। With its focus on the relationship between reader and writer, the book explores various methods of creating the voice of a poem, including the use of irony, the mock heroic and myth. পাঠক এবং লেখকের সম্পর্ককে কেন্দ্র করে এই বইটি কবিতার স্বর তৈরির জন্য বিভিন্ন পদ্ধতি, ব্যঙ্গ, মহাকাব্যিক অনুকরণ ও পুরাণের ব্যবহার সহ বিশ্লেষণ করেছে। Denis's argument for poetry as fundamentally a kind of communication dependent upon compelling speakers is augmented by sensitive close reading of a range of poems and poets. বলা হচ্ছে ডেনিসের মতে কবিতা মূলত এমন এক যোগাযোগ যার জন্য প্রভাবশালী বক্তব্যকারীর উপর নির্ভর করতে হয়, আর এই ধারণাটি আরও জোরালো হয় বিভিন্ন কবিতা ও কবির সংবেদনশীল গভীর পাঠের দ্বারা।
এবার আসছি আমরা অ্যাবাউট দ্য পোয়েম। অ্যাবাউট দ্য পোয়েমে বলা হচ্ছে দ্য পোয়েম ইন্টারোগেটস অ্যান্ড এস্টাবলিশেস দ্য থিম অফ এনভায়রনমেন্টাল কনসার্ন। কবিতাটি পরিবেশগত উদ্বেগের বিষয়টি অনুসন্ধান করে এবং প্রতিষ্ঠা করে। ইট প্রপোজেস হাউ পভার্টি উইল গ্রিপ পিপল ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। এতে দেখানো হয়েছে কিভাবে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ দারিদ্রতার গ্রাসে পড়বে। Dennis creates awareness about the ecological issues through the implementation of visual imagery and demonstrations of how global warming will contribute to the creation of a dystopian future for humanity. ডেনিস চিত্রকল্প ব্যবহার করে পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছেন এবং দেখিয়েছেন কিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি মানবজাতির জন্য এক হতাশাজনক ভবিষ্যৎ সৃষ্টি করবে। ইট ডিসকাসেস অ্যাবাউট দ্য এফেক্টস অন নেচার ক্রিয়েটেড বাই দ্য আনমাইন্ডফুল অ্যাক্টিভিটিস অফ হিউম্যান। এতে মানুষের অসচেতন কর্মকাণ্ডের ফলে প্রকৃতির উপর সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য অথর in his poem in a very simple manner expresses that we humans are not worried about the issue of climate changes, as we all are unable to understand the severe effects on our planet, but the future will show the effect and the whole human civilization will be destroyed. বলা হয়েছে কবি সহজ ভাষায় জানিয়েছেন যে আমরা বা মানব জাতি জলবায়ু পরিবর্তন নিয়ে তেমন চিন্তিত নই, কারণ আমরা আমাদের গ্রহে এর ভয়াবহ প্রভাব বুঝতে পারি না, কিন্তু ভবিষ্যতে এর ফল প্রকাশ পাবে এবং সমগ্র মানব সভ্যতা বিপদের মুখে পড়বে। দ্য অথর রিপিটেডলি সেজ দ্যাট উই হিউম্যানস শুড অ্যাকনোলেজ আওয়ার রোল অ্যান্ড start taking conscious efforts to prevent the ইনএভিটেবল ড্যামেজ অন আওয়ার এনভায়রনমেন্ট। কবি বারবার বলেছেন যে আমাদের নিজেদের ভূমিকা স্বীকার করে পরিবেশের অনিবার্য ক্ষতি রোধে সচেতন পদক্ষেপ নেওয়া উচিত। এবার আমরা চলে আসছি কবিতায়, স্ট্যাঞ্জা 1। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। গ্র্যাজুয়াল ওয়ার্মিং বলতে কি বোঝাচ্ছে দেখো, বলা হচ্ছে এখানে গ্র্যাজুয়াল ওয়ার্মিং মানে হচ্ছে কবি কার্ল ডেনিস ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রবণতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আশঙ্কা করেন পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকবে। গ্র্যাজুয়াল ওয়ার্মিং মানে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রার ধীরে ধীরে বৃদ্ধি, তার মানে হচ্ছে গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। লাইকলি গো অন কথাটার মানে কি বলছে, কবি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রবণতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। কবি আশঙ্কা করেন আমরা পরিবেশের প্রতি অত্যন্ত উদাসীন, যেন কোনো বড় পরিবর্তন আমাদের এই পৃথিবীতে হবে না। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা যা গ্রিন হাউস এফেক্টের কারণে সৃষ্টি, তা চলতেই থাকবে। পৃথিবী দিনে দিনে আরও বেশি উষ্ণ হবে। দেখো এখানে মানে বলা রয়েছে ধীরে ধীরে উষ্ণায়নের প্রবণতা সম্ভবত চলতেই থাকবে। দ্য গ্রেইন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, মানে হচ্ছে এই শস্য উৎপাদনের অঞ্চলগুলি ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে। গ্রেন বেল্টস কাদেরকে বলছে আমরা দেখে নিই। শস্যক্ষেত্র বলতে বোঝায় সেই অঞ্চলগুলো যেখানে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য উৎপাদিত হয়। এই এলাকাগুলো বৃহৎ পরিসরে শস্য উৎপাদনের জন্য নিয়মিত এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। কার্ল ডেনিস, যিনি একজন আমেরিকান, সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অঞ্চল এবং কানাডার কথা বুঝিয়েছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের পরিচিত শস্যক্ষেত্র। তবে বিস্তৃত অর্থে তিনি এই শব্দটি সমস্ত শস্য উৎপাদনকারী অঞ্চলকে বোঝায় যেগুলো বৈশ্বিক উষ্ণায়নের হুমকির মুখে রয়েছে। এবং সঙ্গে বলেছে যে বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। ক্লোজার টু দ্য পোলস মানে কি বলা হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে শস্য উৎপাদনের অঞ্চলসমূহ হয় সমুদ্রতে ডুবে যাবে অথবা অতিরিক্ত গরম আর শুষ্ক হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। যেসব অঞ্চল আগে শস্য উৎপাদন করত তা লবণাক্ত জলের নিচে চলে যাবে, তার ফলে সেখানে চাষ হবে না। বাকি জমিগুলিও এত উষ্ণ ও শুষ্ক হয়ে পড়বে হবে কারণ পর্যাপ্ত বৃষ্টিপাত হবে না, এবং শেষ পর্যন্ত সেই ভূমির উর্বরতা হারিয়ে যাবে। অন্যদিকে মেরু অঞ্চলগুলোর আশেপাশের বরফ ও হিমাবহ ধীরে ধীরে গলে যাওয়ার কারণে ওই জমিগুলি চাষাবাদের জন্য উপযোগী হয়ে উঠবে, ফলে শস্য উৎপাদনের ক্ষেত্রগুলো ধীরে ধীরে মেরুর দিকে সরে যাবে। দেখো নেক্সট বলছে, The plain states will be abandoned as giant dust bowls. সমতল রাজ্যগুলো বিশাল ধূলি ঝড়াক্রান্ত
প্রান্তরে পরিণত হয়ে পরিত্যক্ত হবে। 6 এবং 7 কি বলা হচ্ছে আমরা একবার দেখব। প্লেন স্টেটস। প্লেন স্টেটস বলতে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় খামার ভূমি বোঝায়, যেমন মন্টানা, উত্তর ডাকোটা, দক্ষিণ ডাকোটা, হায়োমিং, নেব্রাস্কা, কলোরাডো, কানসাস, ওকলাহোমা এবং টেক্সাস। এই অঞ্চলটি তার সমতল ভূপ্রকৃতি এবং কৃষি কার্যকলাপের জন্য পরিচিত এই অঞ্চলগুলি। তবে বৃহত্তর অর্থে এটি পৃথিবীর সমস্ত সমতল ভূমির ভবিষ্যৎকে নির্দেশ করে। এবং জায়ান্ট ডাস্ট বোল বলতে কি বোঝাচ্ছে না, 1930-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের সমতল ভূমিতে যে পরিবেশগত বিপর্যয় ঘটেছিল, অর্থাৎ ভয়ঙ্কর খরা ও ধূলিঝড়, তাকে বোঝাতে ধুলার বাটি শব্দটি ব্যবহার করা হয়েছে। অতি চাষাবাদ, গবাদি পশুর অত্যাধিক চারণ ও বাতাসে মাটি উড়ে যাওয়ার কারণে বহু মানুষ ঘরছাড়া হয়। এরপরে বলেছে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স, অর্থাৎ গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা নতুন শক্তিধর রাষ্ট্রগুলোর দলে যোগ দেবে। আমরা 8, 9, 10 এবং 11 রেফারেন্সগুলো দেখব। 8-এ বলা হয়েছে গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি রাজ্যের 3টি সংস্থাপন অংশের মধ্যে সবথেকে বড়। গ্রিনল্যান্ডের রাজধানী এবং সবথেকে বড় শহর হলো নুক। গ্রিনল্যান্ড আর্কটিক এবং আটলান্টিক সাগরের মাঝখানে অবস্থিত। কানাডার আর্কটিক দ্বীপপুঞ্জের পূর্ব দিকে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এবার আসছি আমরা আন্টার্কটিকায়। আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে দক্ষিণতম এবং জনসংখ্যার দিক দিয়ে সবথেকে কম জনসংখ্যাযুক্ত মহাদেশ। এটি প্রায় সম্পূর্ণরূপে আন্টার্কটিক সার্কেলের দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর, যাকে আন্টার্কটিক মহাসাগর হিসাবে নামেও ডাকা হয়, দ্বারা বেষ্টিত। এখানে ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত। আন্টার্কটিকা পৃথিবীর 5ম বৃহত্তম মহাদেশ। এর অধিকাংশ অংশ আন্টার্কটিক বরফের চাদরে ঢাকা। গড়ে এটি মহাদেশগুলির মধ্যে সবচেয়ে শীতল, শুষ্ক, বাতাসবহুল এবং সর্বোচ্চ গড় উচ্চতা উপলব্ধ। এবার বলা হয়েছে উইল জয়েন দ্য গ্রেট পাওয়ার। জয়েন দ্য গ্রেট পাওয়ার্স বলতে কী বোঝাচ্ছে? গ্রেট পাওয়ার বলতে বোঝানো হয়েছে বিশ্বের যে সমস্ত দেশ সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং যাদের প্রভাব আন্তর্জাতিকভাবে বিস্তৃত। কবিতার এই শব্দটি ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবহৃত হয়েছে। এবারে জয়েন দ্য গ্রেট পাওয়ার্স বলতে কি বোঝাচ্ছে? 11 নম্বরটা আমরা দেখব। তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে প্লেন স্টেটস চরম শুষ্কতার কবলে পড়বে, বাতাসে ধুলা কণায় ভরে উঠবে, এমনকি মানুষও শ্বাস নিতে কষ্ট অনুভব করবে। তারা এই অঞ্চল ছেড়ে গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার মতো চরম মেরু অঞ্চলে সরে যাবে। আজকের বরফে ঢাকা গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা উষ্ণ হবে, বরফ গলে যাবে, এইসব অঞ্চল বসবাসযোগ্য হয়ে উঠবে এবং সেখানে জমি ও প্রাকৃতিক সম্পদের পরিমাণ বাড়বে। এইসব দেশ আরও শক্তিশালী হবে এবং তারা ভূ রাজনীতিতে অংশগ্রহণ ও প্রভাব বিস্তার করবে। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, আমরা যদি তাদের একে অপরের বিরুদ্ধে চালিত করার চেষ্টা করি, ফর মোর এইড উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও, আরও সাহায্য পাওয়ার আশায় তবু আমরা বর্তমানের তুলনায় আরও গরিবই হয়ে পড়ব। অর্থাৎ আমরা যদি নতুন শক্তিধর দেশগুলোর কাছ থেকে সাহায্য পাওয়ার জন্যে তাদের মধ্যে যদি লড়াইও লাগিয়ে দিই, তাহলেও কিন্তু উন্নতি তাদেরই হয়ে যাবে, আমরা কিন্তু গরিবই থেকে যাব। নেক্সট দেখো বলছে লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, জীবন বদলে যাবে, উর্বর চাষযোগ্য জমি হবে অত্যন্ত দুষ্প্রাপ্য। এখানে 13 এবং 14 কি বলা হচ্ছে আমরা দেখব। আচ্ছা, 12 নম্বরটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার ফর মোর এড উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। এইটার বাংলা কি বলছে দেখি একবার রেফারেন্সটা। তাদের একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামানো মানে হলো তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করা বা একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো। কিছু দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক কৌশল গ্রহণ করে এই ধরনের পরিস্থিতি থেকে সুবিধা লাভের চেষ্টা করে, তবুও তারা পরিবেশগত সংকটের কারণে সামাজিক ও অর্থনৈতিক পতনকে রোধ করতে পারবে না। কবি এখানে ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন কিভাবে তথাকথিত সভ্যতা প্রকৃতির প্রতি উদাসীন। তারা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও বৈশ্বিক উষ্ণায়নের মতো পরিবেশগত সংকটের প্রতি তাদের দৃষ্টি নেই, যা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা বলছি টিলেবল ল্যান্ড। টিলেবল ল্যান্ড মানে হচ্ছে চাষের উপযোগী উর্বর জমি।
আর আরেকটা যেটা বলা হয়েছিল লাইফ উইল বি ডিফারেন্ট গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, এটার মানে হচ্ছে কবি মনে করেন যে গ্রিন হাউস এফেক্টের ফলে ভবিষ্যতে আমাদের জীবনের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। উর্বর চাষযোগ্য জমি খুব দামি ও দুর্লভ হয়ে পড়বে, কারণ অধিকাংশ জমি হয়তো সমুদ্রের নিচে চলে যাবে কিংবা এত গরম হবে যে চাষ করা অসম্ভব হবে। এরপর বলছে দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পুয়ার পিপল টু পুয়ার টু ওন কার্স। শহরতলিগুলি কৃষি জমিতে পরিণত হবে আর শহরগুলো আবার ভরে উঠবে এমন মানুষের ভিড়ে যারা গাড়ি কেনার সামর্থ্য রাখে না, এতটাই গরিব। আমরা 15 নম্বরটা দেখব। বলা হচ্ছে শহরতলি এলাকাগুলো বাসস্থানের পরিবর্তে চাষাবাদের জন্য ব্যবহৃত হবে, কারণ লোক সংখ্যা এত বেড়ে যাবে, খাদ্য উৎপাদনের প্রয়োজন পড়বে। সুতরাং শহরতলিগুলোর বাসস্থানগুলোর পরিবর্তে সেখানে চাষাবাদের জমি তৈরি হবে। চাষের জমির চাহিদা পূরণের জন্য স্বাভাবিকভাবেই শহরতলির মানুষ শহরে অভিবাসন করবে। তাছাড়া খুব কম মানুষই গাড়ি কিনতে সক্ষম হবে, তাই তারা তাদের কর্মস্থলের কাছাকাছি চলে আসবে। এর ফলে শহরগুলি অনেক বেশি জনবহুল হয়ে উঠবে। এই পূর্বাভাসটি বিদ্রুপপূর্ণ বটে। মানুষ গাড়ি চালানোর জন্য নির্বিচারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে চলেছে, যা গ্রিন হাউস এফেক্টের প্রধান কারণ। কবি দেখিয়েছেন যে আমাদের অত্যন্ত বিলাসিতার সাথে যুক্ত অমোঘ অদক্ষতা আমাদের চরম দারিদ্র্যের দিকে নিয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি সেটা হচ্ছে ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ, মানে তারা হেঁটে কাজে যাবে বা ট্রলিতে ভিড় করবে, অর্থাৎ তাদের সামর্থ্য এত কম থাকবে যে তারা গাড়ি করে যেতে পারবে না। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ, আমরা হাঁটবো এমন রাস্তায় যেগুলো দুপাশে থাকবে ফলদায়ক বা বাস্তব বাদাম গাছের সারি। তার মানে ভবিষ্যৎ পৃথিবী এরকম হবে যে রাস্তার দুপাশে আর সৌন্দর্য বর্ধন করার যে গাছগুলো সেগুলো থাকবে না, বরঞ্চ সেখান থেকেও মানুষ যাতে লাভ করতে পারে তার জন্যে এমন কিছু ফলের গাছ থাকবে যেগুলো বিক্রি করে সেখান থেকে টাকা পাওয়া যায়। নট এলম অ্যান্ড ওকস, রাস্তার ধারে এলম বা ওক গাছের দৃষ্টিনন্দন গাছ আর থাকবে না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লঞ্চ, বাড়ির সামনে থাকবে সবজি ভর্তি বাগান। 16 নম্বর রেফারেন্স আমরা দেখব। মানুষ গাড়ি চালানোর পরিবর্তে হাঁটবে বা ট্রলি জাতীয় জনপরিবহনের ব্যবহার করবে। বাদাম জাতীয় বৃক্ষ যেমন আখরোট, বাদাম, শয্যামূলক গাছপালা যেমন এলম বা ওক এর পরিবর্তে লাগানো হবে। সামনের উঠান মানে বাড়ির সামনের উঠান ঘাসের পরিবর্তে শাকসবজি চাষের জন্য ব্যবহার করা হবে। মানুষ প্রায়োগিকভাবে উপকারী গাছ লাগাবে, কারণ খাবার সৌন্দর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দারুণ জরুরি প্রয়োজনীয়তা আমাদের সৌন্দর্য চর্চাকে নিয়ন্ত্রণ করবে। The tax base will be too small to support the public buildings, মানে সরকারি ভবনগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় কর রাজস্বের পরিমাণ তখন খুবই কম হবে। 17 এবং 18 কি বলা হয়েছে আমরা দেখব। 17 হচ্ছে পাবলিক বিল্ডিং। পাবলিক বিল্ডিং হলো জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত কোনো সরকারি ভবন। এটি সরকার বা ব্যক্তি মালিকানাধীন হতে পারে এবং শিক্ষালয়, বিনোদন বা সামাজিক কাজকর্মে ব্যবহৃত হয়। ট্যাক্স বেস বলতে কি বলা হচ্ছে, ট্যাক্স বেস অর্থাৎ সরকারের ট্যাক্স ব্যবস্থা থেকে যে অর্থ ওঠে, যে কর আদায় হয় তা ভবিষ্যতে অনেক কম আদায় হবে। তখনও সরকার পাবলিক বিল্ডিং রক্ষণাবেক্ষণের মতো পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে পারবে না। we will have to donate hours after work each other, মানে যেহেতু রাজস্ব আদায় কম হবে, সরকারি ভবন ঠিকমতো করে রিপেয়ার করবার ক্ষমতা সরকারের হাতে থাকবে না, তখন জনসাধারণকে কি করতে হবে, প্রতি সপ্তাহে কাজের পরে আমাদের সময় দান করতে হবে, মানে সরকারি বিল্ডিংগুলোকে যাতে আমরা রক্ষা করতে পারি। কিসের জন্যে? টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, অর্থাৎ গ্রন্থাগার বা পৌর ভবনের যে বাগান সেগুলো পরিষ্কার করবার জন্য সাধারণ মানুষকে কিন্তু শ্রমদান করতে হবে। এবার আসছি আমরা স্ট্যান্ডার 2-তে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, ফেডারেল ভবনের চিমনি মেরামত করার জন্য 19 নম্বর রেফারেন্স আমরা দেখব। চিমনির টাক পয়েন্টিং বলতে চিমনির ইটের মধ্যে থাকা মর্টার বা সিমেন্টের জয়েন্ট মেরামত করা বোঝায়। এটি অত্যাবশ্যক যাতে চিমনির মধ্যে জল প্রবেশ না করতে পারে, কারণ জল ঢুকলে আস্তে আস্তে চিমনিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, আমাদেরকে ওই চিমনি টিমনি এগুলোকে ঠিকঠাক করতেই হবে যদি না আমরা চাই যে এই বিল্ডিংগুলো যেন রোমের মন্দিরগুলোর মতো ধ্বংস হয়ে যাক। 20 রেফারেন্স 20 কি বলছে দেখব।
যেহেতু সরকারের কাছে পর্যাপ্ত তহবিল থাকবে না, নাগরিকদের স্বেচ্ছাশ্রমে পাবলিক ভবনের সংরক্ষণ করতে হবে। প্রতি সপ্তাহে কাজের শেষে মানুষকে তাদের মূল্যবান অবসর সময় উৎসর্গ করতে হবে, যাতে তারা লাইব্রেরি বা শহরের পাবলিক অডিটোরিয়াম পরিষ্কার রাখতে পারে। অন্যথায় সেগুলো প্রাচীন রোমান মন্দিরের মতো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা যাবে। নেক্সট বলছে, ডোন্ট ওয়ান্ট টু শিপ ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স। যদি না চাই আমাদের শহরের চত্বরগুলোতে ভেড়ারা চড়ে বেড়াক। অ্যাজ দে গ্রেজড ইন ফোরাম ফর 1000 years, যেমন তারা রোমান ফোরামে হাজার বছর ধরে চড়ে আসছিল। আমরা 21 এবং 22 নম্বর রেফারেন্স দেখব। ফোরাম, ফোরাম মানে কি? ফোরাম মানে হচ্ছে এমন একটি স্থান যেখানে কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা বা মত বিনিময় হতো। 22 নম্বরে বলা হচ্ছে, কবি সতর্ক করেছেন, যদি ভবনগুলো ঠিকমতো সংরক্ষণ করা না হয় সেগুলো ধ্বংসস্তূপ বা পতিত অঞ্চলে পরিণত হবে। রোমান ফোরাম একসময় রাজনৈতিক ও সামাজিক জীবনের কেন্দ্র ছিল। রোমের পতনের পর স্থানটি ধ্বংসস্তূপে পরিণত হয় ও চাষিরা সেখানে তাদের ভেড়া চড়তে দিত। কবির মনে হয় আমেরিকার মতো বর্তমান মহান শক্তিগুলিও একদিন এই পরিণামের সম্মুখীন হতে পারে। ডেনিস এখানে পরোক্ষভাবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। এরপরে আমরা আসছি, উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। সামান্য প্রচেষ্টায় দেশটিকে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আমরা 23 দেখব। এই লাইনটি বোঝায়, আমরা যদি এখনই কার্যকর পদক্ষেপ না নিই তবে ভবিষ্যতে বেঁচে থাকা সহজ হবে না। কবি এ লিটল শব্দটি ব্যবহার করে বোঝাতে চেয়েছেন উত্তরণের জন্য মানুষের মিলিত সংগ্রাম দরকার, এবং সেটা হলে সভ্যতা টিকে থাকবে। Go on, so what if we have lost our high place টু স্ট্রঙ্গার কার্থেজেস? তাতে কি হয়েছে যদি আমরা শক্তিশালী কার্থেজদের কাছে আমাদের শ্রেষ্ঠত্ব হারাই? মানে শক্তিশালীদের কাছে যদি আমরা নিজেদের মর্যাদা হারিয়েও ফেলি, তবুও আমরা যদি চেষ্টা করি আমাদের নিজের দেশকে চালিয়ে নিয়ে যেতে পারবো। 24-এ দেখবো আমরা কার্থেজ কি। কার্থেজ হচ্ছে ফিনিশিয়ান ভাষায় কার্থেজ মানে নতুন শহর। উত্তর আফ্রিকার বর্তমান তিউনিসিয়ায় স্থাপিত প্রাচীন এই নগরী একসময় বিশ্বের অন্যতম ধনী ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। এই কার্থেজ কিন্তু একটা সময় রোমান সাম্রাজ্যের হাতে পরাজিত হয়। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে আজকে আমেরিকা যেভাবে পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র, যেভাবে একটা সময় কার্থেজ ছিল অর্থনৈতিকভাবে বাণিজ্যিকভাবে, কিন্তু পরবর্তীকালে রোমের হাতে তারা পরাজিত হয়, সেরকমভাবে আগামী দিনে এশিয়া যে শক্তিগুলো আছে সেগুলোর হাতে হয়তো আমেরিকার যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হতে পারে। তবুও যারা আমেরিকার অধিবাসী আছে তারা কিন্তু দেশটাকে কম অর্থনৈতিক প্রভাব সম্পন্ন হয়ে চালিয়ে নিয়ে যেতে পারবেন। Carthages, whose far-flung fleets will be loaded with merchandise cheaper than ours, যে নতুন যারা উঠে আসছে, নতুন অর্থনৈতিক ক্ষমতার সম্পন্ন যে দেশগুলি, যাদের সুদূর প্রসারিত নৌবহর থাকবে পণ্য বোঝাই আমাদের তুলনায় সস্তা পণ্য দিয়ে। মানে আমরা সস্তা পণ্য দিয়ে গোটা বিশ্বজুড়ে বাণিজ্য করি, কিন্তু দেখা যাবে একদিন আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে যখন নতুন যে দেশগুলো, নতুন যে শক্তিধর রাষ্ট্রগুলো আসবে, তারা তাদের আরও সস্তার পণ্য নিয়ে গোটা বিশ্বজুড়ে তাদের বাণিজ্য তরী ভাসিয়ে দেবে। আমরা 25 নম্বরটায় দেখব। কবি ভয় পান যে বর্তমান মহাশক্তিগুলোর যেমন আমেরিকা ভাগ্য প্রাচীন কার্থেজের মতো হবে। কার্থেজ ছিল রোমের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত রোম বিজয়ী হয়ে কার্থেজকে ধ্বংস করে। কবি কল্পনা করেন যে বর্তমান গ্রেট পাওয়াররা যেমন আমেরিকা তাদের বৈশ্বিক ক্ষমতা হারাবে শক্তিশালী দেশগুলোর যেমন চীন, কোরিয়া অথবা জাপানের কাছে, যেমনভাবে কার্থেজ হেরে গিয়েছিল রোমের কাছে। এই নতুন বিশ্ব শক্তিগুলি সস্তা পণ্য উৎপাদন করবে এবং বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করবে। এরপর বলা হয়েছে, চিপার দ্যান আওয়ার্স উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ। আমাদের তুলনায় সস্তা পণ্য উৎপাদন করবে, আমরা সৈকত থেকে মানে সমুদ্রের ধার থেকে ওদের জাহাজ দেখে খুশি হব। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, যখন কোরিয়ার বিশাল নৌবহরের আলো আমাদের সামনে দিয়ে চলে যাবে। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যখন তারা তাদের বিশ্বব্যাপী অন্তহীন টহলদারির পথে তারা সারা বিশ্ব জুড়ে তাদের পণ্য নিয়ে ঘুরে বেড়াবে, আর আমরা সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই পণ্যভর্তি জাহাজের যাত্রা দেখব। 26 কি বলছে দেখো।
কবি ইঙ্গিত দিয়েছেন যে কোরিয়া প্রতীকীভাবে একটি উঠতি শক্তি নতুন বিশ্ব নেতৃত্বে আসবে। আর্মাডাস অর্থ হলো বহুল সংখ্যক জাহাজের নৌবাহিনী, যা মহান সামরিক শক্তির প্রতীক। কবি আশঙ্কা প্রকাশ করেছেন যে শক্তিশালী দেশগুলো যেমন আমেরিকা, তারা বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে উদাসীন, তারা ভবিষ্যতে দরিদ্র হয়ে পড়বে। তারা ভূ রাজনীতিতে শুধুমাত্র নীরব পর্যবেক্ষক হয়ে থাকবে। তারা এই অবস্থা দেখে খুশি থাকবে, কারণ তারা আতঙ্কিত হবার বদলে আত্মতুষ্টিতে ভুগবে। এখানে বলা হয়েছে, লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান। সূর্যের নিচে তাদের সামান্য সময়টুকু অর্থাৎ ক্ষণস্থায়ী সাফল্য উপভোগ করতে দাও। যেন আমেরিকান লোকেরা উই উইল বা উই শ্যাল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগেন টু সোয়ে। আমরা হয়তো নিজেদের মধ্যে এই কথাগুলো বলবো সেই সময়, আমরা যারা আমেরিকান পিপল, তারা, কবি এখানে বলতে চাইছেন যে আমরা হয়তো বলবো যে কোরিয়ানরা এগিয়ে চলেছে বাণিজ্যে, ওদের ক্ষণস্থায়ী সাফল্য ওদেরকে উপভোগ করতে দাও, আমাদের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অ্যাজ উই বিগিন টু সোয়ে, যখন আমরা দুলতে শুরু করব, টু দ্য স্ট্রেইনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আমাদের দেশজ সৈকতের বাদক দলের সুরের তালে। বলছে কি 27, আমরা একবার দেখে নেব। আমাদের সহনাগরিকদের সতর্ক করার পরিবর্তে আমরা তাদের উৎসাহ দেব এই রকম নির্ভীক জীবনযাপন করার জন্য, সূর্যের আলোয় রোদের উপভোগ করতে করতে। মানে আমরা বলবো যে ওই যে যারা কোরিয়ান, তাদের যে সাফল্য, এটা ওই সামান্য কিছুদিনের জন্যে, আবার আমরা উঠে আসবো শ্রেষ্ঠত্বের জায়গায়। তাই আমরা এখন সূর্যের আলো উপভোগ করতে করতে এখানে গান বাজনা শুনি। আবার এটা অন্যভাবে বোঝায় যে এই যে সূর্যের আলো, দ্যাট মিনস হ্যাপি টাইম, এই হ্যাপি টাইমটা কোরিয়ানদের জন্য খুব অল্প সময়ের জন্যই থাকবে। দুলন্ত চিত্রটি একটি নির্ভীক ও শান্ত পরিবেশের ছবি দেয়। কবি ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করেছেন যে যখন আমাদের উচিত সংকট নিয়ে চিন্তা করা এবং অন্যদের সচেতন করা, আমরা তখনও স্থানীয় সমুদ্র তীরের বাধার সঙ্গীতে, মানে আমাদের এখানে যে ব্যান্ডের সঙ্গীতে আনন্দের সাথে মেতেছি। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, রেডিওতে আর্কটিকের জনপ্রিয় গান বা সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করে। এইটার অর্থ যেটা বলতে চাইছে সেটা হচ্ছে, আর্কটিক হলো পৃথিবীর উত্তরতম অঞ্চল যা উত্তর মেরুকে ঘিরে রেখেছে। আর্কটিক থেকে আসা খবর বলতে দুই ধরনের অর্থ হতে পারে। এটি আর্কটিক অঞ্চলে ঘটে যাওয়া জলবায়ু দুর্যোগকে বোঝাতে পারে, যা মানুষ উপভোগ করে চলেছে। আবার এটি নতুন বিশ্বশক্তিগুলির জনপ্রিয় গানও বোঝাতে পারে। যেভাবেই হোক না কেন, তার মানে নতুন বিশ্বশক্তির জনপ্রিয় গান আসছে, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করছি, কারণ আমরা ভাবছি যে এদের মানে যে সাফল্য এটা দুদিনের, এটা কখনো সুদূর প্রসারী হতে পারে না। তাই এদের যে জয়গান সেইগুলো আমরা শুনতেও চাইছি না। যে কোনোভাবেই হোক, তারা বাস্তবতাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরিবর্তে ছোট ছোট আনন্দ ও বিনোদনে মনোযোগ দেয়। এটি জলবায়ু পরিবর্তনের বিপদের বিষয়ে আত্মতুষ্টি এবং অস্বীকারের মনোভাব প্রকাশ করে এবং সচেতন বার্তা ও প্রমাণকে উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করার নির্দেশ দেয়। অর্থাৎ এই যে নতুন যে শক্তিগুলি উঠে আসছে, তারা যে নিজেদের জয়গান শুরু করেছে, আমরা সেগুলিকে উপেক্ষা করে আমাদের সমুদ্র সৈকতে গান বাজনার তালে তালে ছন্দ মিলিয়ে যে নিজেদের জীবনকে উপভোগ করা আনন্দের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে আমরা হয়তো জীবন কাটাবো। অর্থাৎ আগামী দিনে জলবায়ুর যে পরিবর্তন হতে চলেছে গ্রিন হাউস এফেক্টের ফলে, সেইগুলোর দিকে সেগুলোর ফলে যে আমাদের শ্রেষ্ঠত্ব একদিন চলে যেতে পারে, সেই বিষয়ে মিনিমাম চিন্তা ভাবনা না করে আমরা ক্ষণস্থায়ী আনন্দের দিকেই মনোযোগ দিয়ে থাকবো বা জীবনযাপন করব। তা এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা দ্য গ্রিন হাউস এফেক্ট ক্লাস 12 সেমিস্টার 4-এর ইংলিশ পোয়েম এটা তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝালাম, যেখানে ইংলিশ, বেঙ্গলি এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যানোটেশন পার্ট রয়েছে সেগুলো দিয়ে, যাতে করে এই কবিতাটি তোমাদের বোঝার সুবিধা হয় সেই মতো করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।